ওয়েলকাম টু বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেল। তো সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন প্রেজেন্টেশনে। আজকে আমরা অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা ব্রেক 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 কবিতাটি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কবিতাটি আমরা খুব ভালোভাবে পড়ে নেব। বিশ্লেষণধর্মী আলোচনার পাশাপাশি আমরা প্রতিটি লাইনের অর্থ এবং প্রতিটি শব্দের অর্থ খুব ভালোভাবে জেনে নেব আজকে আলোচনার মধ্য দিয়ে। তো শুরু করা যাক আজকের ডিসকাশন। অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা ব্রেক 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 কবিতাটি একটি শোকগাথা, যেটাকে ইংলিশে বলা হয় এলিজি। এই কবিতায় কবি তার বন্ধু আর্থার হালামের মৃত্যু পরবর্তী শোকের কথা বর্ণনা করেছেন। কবিতাটি 1835 সালে লেখা হয়েছিল এবং 1842 সালে তা প্রকাশিত হয়েছিল। কবি অ্যালফ্রেড লর্ড টেনিসন কল্পনা করেছেন যে তিনি সমুদ্র তীরে খাড়া পর্বতের কাছে দাঁড়িয়ে, অর্থাৎ হি ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার দ্য ক্লিফ অন দ্য সিশোর। তো সেখানে দাঁড়িয়ে তিনি কি করছিলেন? সমুদ্রের ঢেউগুলোকে পর্যবেক্ষণ করছিলেন, যেগুলি ক্রমাগত পাথরের উপর আছড়ে পড়ছে। তো এই দৃশ্যের মধ্যে কবি ঢেউগুলির সঙ্গে নিজের একটা সাদৃশ্য খুঁজে পেয়েছেন এবং তিনি পরোক্ষভাবে বর্ণনা করেছেন তার হৃদয়ে জমে থাকা যে অব্যক্ত শোকের ঢেউগুলি আছড়ে পড়ুক, যাতে তিনি সহজে তার শোক প্রকাশ করতে পারেন, ঠিক ওই সমুদ্রের ঢেউগুলির মতোই। তো চলে যাব আমরা কবিতার প্রথম স্তবকে বা ফার্স্ট স্ট্যাঞ্জায়। ব্রেক ব্রেক ব্রেক, ভাঙো ভাঙো ভাঙো, অন দাই কোল্ড গ্রে স্টোনস ও সি। হে সমুদ্র, তোমার শীতল ধূসর পাথরের উপর। অ্যান্ড আই উড দ্যাট মাই টাং কুড আটার, আর আমি চাই যে আমার জিহ্বা উচ্চারণ করুক, কুড আটার দ্য থটস দ্যাট অ্যারাইজ ইন মি, সেই চিন্তাভাবনাগুলি যা আমার মধ্যে জাগরিত হয় বা জাগে। তো প্রথম স্তবকে কবি বর্ণনা করেছেন যে তিনি তার বন্ধুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। ঝড়ো সমুদ্রের তীরে ঢেউগুলি যেরকমভাবে লড়াই করছে ঠিক সেই রকম লড়াই কবির মধ্যেও রয়েছে। বলা যেতে পারে দেয়ার ইজ এ স্ট্রাগল ইন দ্য হার্ট অফ দ্য পোয়েট, লাইক দ্য স্ট্রাগল অফ দ্য সি ওয়েভস অন দ্য স্টর্মি সিশোর। তো কবি নিজের অব্যক্ত যে বেদনা সেটা প্রকাশ করতে পারছেন না। তার কাছে একটাই প্রশ্ন, কিভাবে তিনি তার এই মনের অনুভূতি প্রকাশ করবেন যা এই মুহূর্তে তার মধ্যে জাগরিত হয়েছে। চলে যাব পরবর্তী স্ট্যাঞ্জায়। ও ওয়েল ফর দ্য ফিশারম্যানস বয়, ওহে জেলের ছেলেটির জন্য ভালো। দ্যাট হি সাউটস উইথ হিজ সিস্টার্স অ্যাট প্লে, যে সে চিৎকার করছে তার বোনের সঙ্গে খেলা করার সময়, বা তার বোনের সঙ্গে খেলতে খেলতে সে চিৎকার করছে। ও ওয়েল ফর দ্য সেলার ল্যাড, ওহে নাবিক ছেলেটির জন্যও ভালো। দ্যাট হি সিংস ইন হিজ বোট অন দ্য বে, যে সে উপসাগরে তার নৌকায় বসে গান গায়, তাদের জন্যও ভালো। তো এখানে ব্যাপারটা কীরকম? সেকেন্ড স্ট্যাঞ্জায় কবি বর্ণনা করেছেন যে জেলের ছেলেও তার মেয়ের জন্য জীবন আনন্দে পরিপূর্ণ, তার আনন্দে চিৎকার করে খেলা করে। অন্যদিকে কবির মানসিক অবস্থা সম্পূর্ণ আলাদা। কবি ছোট ছেলে মেয়েদের নিষ্পাপ আনন্দের প্রশংসা করেছেন, কিন্তু তিনি দুঃখিত, কারণ তিনি তার দুঃখকে কারোর সঙ্গে ভাগ করে নিতে পারছেন না। নাবিক পুত্র অর্থাৎ দ্য সেলার ল্যাড, সেও কিন্তু আনন্দিত। সে ভয়ঙ্কর সমুদ্রের ঢেউয়ের মুখোমুখি হয়েও উপসাগরে তার নৌকার উপর বসে গান গেয়ে চলেছে। কবি এই স্তবকে বোঝালেন তার চারিদিকে যে সমস্ত জীবন যাত্রা মানুষজনের, সেগুলো খুব শান্তিপূর্ণ আনন্দপূর্ণভাবেই চলেছে। কেবলমাত্র তার মধ্যে রয়েছে নিঃসঙ্গতা
এবং বিষাদের অনুভূতি। চলে যাব পরবর্তী স্ট্যাঞ্জায়। অ্যান্ড দ্য স্টেটলি শিপস গো অন টু দেয়ার হেভেন আন্ডার দ্য হিল। আর রাজকীয় অর্থাৎ রাজকীয়ভাবে সুসজ্জিত জাহাজগুলি, স্টেটলি শিপস বলতে কবি এখানে রাজকীয়ভাবে সুসজ্জিত জাহাজগুলিকে বুঝিয়েছেন, পাহাড়ের নিচে তাদের আশ্রয়স্থলের দিকে যেগুলি এগিয়ে চলেছে। বাট ও ফর দ্য টাচ অফ এ ভ্যানিসড হ্যান্ড অ্যান্ড দ্য সাউন্ড অফ এ ভয়েস দ্যাট ইজ স্টিল। কিন্তু হায়, ফর দ্য টাচ অফ এ ভ্যানিসড হ্যান্ড, একটি অদৃশ্য হাতের স্পর্শ, অ্যান্ড দ্য সাউন্ড অফ এ ভয়েস, এবং একটি কণ্ঠস্বর যা এখন দ্যাট ইজ স্টিল অর্থাৎ যা এখন স্তব্ধ হয়ে গেছে। আলফ্রেড লর্ড টেনিসন এখানে রাজকীয়ভাবে সজ্জিত জাহাজগুলির বর্ণনা দিয়েছেন, যেগুলি সমুদ্রের উপর পাহাড়ের নিচে দিয়ে তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। কিন্তু কবির জীবন সম্বন্ধে তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। তিনি কেবল তার বন্ধুর কণ্ঠস্বর এবং তার স্পর্শের অভাব অনুভব করেন, অর্থাৎ তার বন্ধু মারা গেছেন, তার সেই স্পর্শ এখন অদৃশ্য, সেজন্যই বলা হয়েছে ভ্যানিসড হ্যান্ড। চলে যাব নেক্সট স্ট্যাঞ্জা। ব্রেক ব্রেক ব্রেক। শেষে কবি আবার পুনরাবৃত্তি ঘটালেন ব্রেক 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 শব্দগুলির। ভাঙো ভাঙো ভাঙো, অ্যাট দ্য ফুট অফ দাই ক্র্যাগস ও সি। হে সমুদ্র, তোমার খাড়া সমুদ্রের পাদদেশে। বাট দ্য টেন্ডার গ্রেস অফ এ ডে দ্যাট ইজ ডেড উইল নেভার কাম ব্যাক টু মি। তো শেষ স্ট্যাঞ্জায় কবি কি বলছেন, রিপিটেশন করালেন ওল্ড গ্রে স্টোনস। এখানে ক্র্যাগস বলতে কোল্ড গ্রে স্টোনস অর্থাৎ শীতল ধূসর পাথরের কথা বলছে, যেটা পরিবর্তিত হয়ে প্রথম থেকে কী হলো, ফুট অফ দাই ক্র্যাগস। তো এখানে খাড়া পর্বতের কথা বললেন, আর সমুদ্রের ঢেউগুলিকে তিনি ক্রমাগত আছড়ে পড়তে বললেন সেই রকি শোরের উপর। অর্থাৎ ডিসপাইট দ্য সাইট অফ স্পিকার সি অল অ্যারাউন্ড, তিনি তার চারিধারে যে সমস্ত দৃশ্য দেখছেন, দ্য পিপল অ্যান্ড দ্য বিউটিফুল নেচার, সেই সমস্ত মানুষজন এবং সেই সুন্দর প্রকৃতি, হি ক্যান নট গেট ব্যাক টু দ্য পিসফুল হ্যাপি ডেজ, তিনি সেই আনন্দপূর্ণ শান্তিপূর্ণ দিনগুলিতে কখনো ফিরে যেতে পারবেন না, বা তার জীবনে কখনো ফিরে আসবে না, যেটাকে বলা হয়েছে টেন্ডার গ্রেস অফ দ্য ডে দ্যাট হ্যাপেন বিফোর দ্য ডেথ অফ হিজ ফ্রেন্ড, যেটা তার বন্ধুর মারা যাওয়ার আগে ঘটেছিল। তার কাছে জীবনটা তার বন্ধু মারা যাওয়ার পরে সম্পূর্ণ আলাদা। তার বন্ধু জীবিত অবস্থায় সেগুলো তার কাছে ছিল আনন্দমুখর, যেগুলি তার কাছে কখনো ফিরে আসবে না, অর্থাৎ তার বন্ধু কখনো ফিরে আসবে না। তো এই লাইনগুলির মধ্যে কবি সেটাই জোর দিতে চেয়েছেন। তো এই ছিল আজকে আমাদের কবিতার আলোচ্য বিষয়। আলোচনাটি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ।